রানীক্ষেত কালী মন্দির ভালো লাগবে, তাই না? সুন্দর, চলো, খুব সুন্দর। ये क्या है, नाम क्या है इसका? ये नाम क्या है इसका? काफल। काफल, काफल 300 रुपए बिक रहा है बाजार में, मैं 200 बेच रहा हूँ। ऐसा बात है। 30 रुपए का 100 ग्राम। और ये है आलू बोखरा, और वो खुमानी। खुमानी, खुमानी कितना के? वो भी 100 रुपए किलो। ওই যে খুমানিটাই তোমার ওই যে শুকনা যেটা খাচ্ছ খুমানি, ওইটা হ্যাঁ। এটা তো ওই যে খাইতাম এমনি, এটা বেশি ভালো লাগে না, স্বাদ লাগে না। খেলাম, দারুণ টেস্ট, হ্যাঁ মিষ্টি, যার সময় নেবো 1 किलो। दारुण टेस्ट, कितना? बहुत टेस्ट है। कम कम दीजिए, सब लेंगे। बहुत ले लें, पूरा साफ हो जाएगा। हमारा आदमी इतना है, 80 80 80 फाइनल। पूजा दे के आते हैं, हो जाएगा, चलो। আর মতো দৃশ্য কালী মন্দিরের সামনে, এত সুন্দর ধুতরা ফুলের, ও হো হো হো। কালী মন্দিরে ফটো তোলা নিষেধ, তাই দূর থেকে একটু কোনো রকম ভাবে মন্দিরের ফটো তুললাম, একটু স্লো মোশন করেছি, সামান্য একটু তুলেছিলাম। রানীক্ষেতে কালী মন্দির দর্শন হলো 4/6/2025 তারিখ, বেলা 12টা বাজে। ড্রাইভারকে বলে দিয়েছি আজকে 12:30 1টার মধ্যে ভোজন। গতকাল দেরি হয়েছে, 2:30 বেজে গেছে। এটা একদমই ঠিক না। খাওয়ার সময় মতন, আহার সবসময় সময় মতন করতে হবে, সবার খিদে পেয়ে যায়। আর ওই সময় আমাদের শরীরে এনজাইম সিক্রেশন হয়। খিদে পাওয়া মানে কি, এনজাইম, শরীর পুরো রেডি হয়ে যায় খাওয়ার গ্রহণের জন্য। তখন যদি খাওয়ার গ্রহণ না করি তাহলে ওই এনজাইমগুলো কী হয়, নষ্ট হতে থাকে। তারপরে যখন খাই তখন আর খাওয়ার ডাইজেস্ট হয় না, এই হচ্ছে প্রবলেম। এই জন্য আজকে বলে দিয়েছে ড্রাইভারকে যে একদম সময় মতন আহার ব্যবস্থা করবে। এখানে আবার গাড়ি দাঁড়িয়ে পড়বে, দেরি করা যাবে না। আর এখানে খুমানি কিনলাম, কাঁচা খুমানি। আমাদের ওখানে 300 টাকা কেজি, এখানে 80 টাকা কেজি নিলাম। তারপরে কাফল কিনলাম, কাফল আমাদের ওখানে পাওয়াই যায় না, গেলেও 500 টাকা কেজি, আর এখানে 200 টাকা কেজি কিনলাম। কালী মন্দির দর্শন করে আমাদের গাড়ি এগিয়ে চললো রানীক্ষেত পোলো গ্রাউন্ডের দিকে। রানীক্ষেত কিন্তু দারুণ জায়গা, একদম পরিষ্কার, খুব সুন্দর লাগবে এখানে। আমি এর আগে এসেছি কিন্তু আমার অত মনে নেই। আর এই দেখো আমরা পোলো গ্রাউন্ডের দিকে চলে এসেছি। পোলো গ্রাউন্ডে বেলা 12:30 বাজে। ড্রাইভারকে বলে দিয়েছি এখানে ভোজন হবে। क्या क्या मिल रहा है देखते हैं। क्या नींबू पानी, नींबू सोडा, ये सब क्या है? ये पाइन है। ओ पाइन घर में रखने के लिए, हाँ। घर का स्वभाव वृद्धि होता है। बहुत सुंदर, हाँ, डिफेंस लैंड। अरे এটা রানীক্ষেত পোলো গ্রাউন্ড, পোলো গ্রাউন্ড রানীক্ষেত। এখানে রাজা হিন্দুস্তানি সিনেমা শুটিং হয়েছে এখানে না, রানীক্ষেত। চলো, দারুণ দৃশ্য, খুব সুন্দর ওয়েদার, এত সুন্দর। সব ঈশ্বরের খেলা আছে, তাই না? জুন মাসের প্রথম সপ্তাহে আমরা, আপনি আমাদের ওদিকে কলকাতায় তো খালি ছাতা ছাড়া ঘুরতেই পারবেন না। আর এখানে ওয়েদার এত সুন্দর, মেঘলা ওয়েদার, হালকা হালকা রোদ উঠেছে, ঠান্ডা জ্যাকেট পরে আছি, ইনার পরে আছি, ফার্স্ট ক্লাস, খুব সুন্দর লাগছে। চলো, কাহা এসা খিলাড়ি সব? হ্যাঁ, আমাদের খিলাড়িদের অবস্থা খুব ধীরে ধীরে চলছে, সব সিনিয়র সিটি। পোলো গ্রাউন্ড দর্শন করলাম, এখানে সবাই একটু আনন্দ করলো। তারপরে আমাদের আহারের সময় এসছে। এই দেখো আমরা রাস্তায় কিন্তু রান্না করেই নিয়ে এসেছিলাম। আর আহারটা কিন্তু আমাদের কাছে খুব ইন্টারেস্টিং ছিল, বেশ পিকনিক মুডে সবাই সহযোগিতা করে, দারুণ হয়েছিল আজকে। তাড়াহুড়া করে ভোজন করলাম, বৃষ্টি শুরু হচ্ছে, চারিদিকে মেঘ ডাকছে, বৃষ্টি আসবে। তাড়াহুড়া করলাম খুব। ও হো 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 হো, ফাইন আহার। আজকে খুব সুন্দর খাওয়া হলো। মুসুরির ডাল, লেবু কিনে নিয়েছিলাম এখান থেকে 20 টাকা পিস লেবু, বড় বড় লেবু, আর আলু মিষ্টি কুমড়ার তরকারি। ও ফার্স্ট ক্লাস খাবার। আচার ছিল, চাটনি বানানো হয়েছিল। চাটনি রোজ চাই, হ্যাঁ, চাটনি না হলে খাওয়াটা ঠিক পরিপূর্ণ হয় না। আমরা আহার করেই তড়ি ঘড়ি সব কিছু প্যাক করে বেরিয়ে পড়লাম রানীক্ষেত পোলো গ্রাউন্ড থেকে। পুরো বৃষ্টি নেমেছে, রাস্তায় দু একটা দেখার জায়গা ছিল কিন্তু আর সম্ভব নয়, এত জোর বৃষ্টি হচ্ছিল।
ড্রাইভারকেও আমরা দেখলাম, ড্রাইভারও বললো এবং দুজনে মিলে আমরা সলা পরামর্শ করে দেখলাম যে না আর দাঁড়ানোর উপায় নাই, আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। এই বৃষ্টিতে কোনো কিছু সুষ্ঠুভাবে দেখা সম্ভব নয়। এইটা হচ্ছে ওখানকার আর্মিদের একটা ক্যাম্প ছিল, তার সামনে দিয়ে আমরা যাচ্ছিলাম। রাস্তাঘাট একদম ঝকঝক করছে, পরিষ্কার। আমাদের আজকের গন্তব্য হচ্ছে ভীমতাল। আমরা ড্রাইভারের সাথে কথা বলে নিয়েছি, ড্রাইভার বললো নৈনিতাল যাওয়া যাবে না, ওখানে হোটেল খুব কস্টলি আছে, তাছাড়া হোটেল অ্যাভেলেবেলও নাই। আর রাস্তায় যে ড্রাইভার আমাদেরকে বললো এই মিষ্টি খান, বাল মিঠাই, সত্যি খুব সুন্দর টেস্ট, এইখানকার স্পেশাল মিষ্টি। এই মিষ্টি ওইদিকে পাওয়া যাবে না। এই জন্য আমি আবার নেমে সবার জন্য গুনে 16 জনের জন্য 16টা পিস, 2জন ড্রাইভার আছে, মোট 18টা পিস ওজন করলাম। 320 টাকা করে কেজি ছিল। বিশেষ বিশেষ আহার বিভিন্ন জায়গায় যখন আপনি বেড়াতে যাবেন একটু করা উচিত। হ্যাঁ, রাস্তায় বৃষ্টি থেমে গেল। সারাদিন গাড়িতে গাড়িতে ঘোরা, আমরা চলে আসলাম কাঞ্চি ধাম। এই ধামটাও কিন্তু খুব নাম করা। এই রাস্তা দিয়ে যখন আপনি যাবেন, নৈনিতাল যখন যাবেন, তখন কিন্তু কৌসানি থেকে যখন নৈনিতাল যাবেন তখন রাস্তার পাশেই একদম বিরাট মন্দির, বিরাট মন্দির, অনেক লোক সমাগম। পাহাড়ে এত লোক কোথা থেকে আসলো ভাবলে অবাক লাগে। তবে খুব বেশি সময় লাগেনি, আমরা খুব দ্রুত কিন্তু এখানে দেখে শেষ করলাম, কারণ কি ওয়েদার খুব খারাপ ছিল, বৃষ্টি নামছিল। আজকে তারিখ হচ্ছে 4 তারিখ, তাই না? 4/6/2025। একটা দারুণ হোমস্টেতে আমরা আছি। 8,000 টাকা ভাড়া, মাথা পিছু 500 টাকা করে। এখন রাত্রি 8টা বাজে, আমাদের ভোজনের ব্যবস্থা চলছে। হোমস্টেটার মধ্যেই একটা সুন্দর কিচেন দিয়েছে আমাদেরকে, ফাইন। এই যে রান্নার ব্যবস্থা সব আছে, খুব সুন্দর। আমাদের কাছে সব অ্যারেঞ্জমেন্ট আছে। এই হচ্ছে এখানে আদা কাটছে গোপালবাবু। এখানে ঝিঙা বাজারে খুব ভালো পেয়েছি, 50 টাকা কেজি ঝিঙা, সচরাচর পাওয়া যায় না। স্বপনবাবু লেগে রয়েছে, ফার্স্ট ক্লাস। আর এই দেখো ঘরগুলো, এখানে রাকেশ বাবু, এই যে অলয়বাবু বাজার টাজার থেকে ঘুরেছে, কিছু তো খেয়ে এসছেনি, এটা জোর করে খাচ্ছেন বোঝাই যাচ্ছে। প্রদীপ বাবু, হ্যাঁ হ্যাঁ, এই দেখো একটা রুম, ফাইন। এখানে নিচে শোয়ার ব্যবস্থা করে দিয়েছে, একটা টিভি আছে, ফার্স্ট ক্লাস। আর উপরটা এক্সিলেন্ট, উপরটা দেখাচ্ছি, চলুন। ভ্রমণের শেষের দিকে সবারই ইচ্ছা একটু আহারে একটু জুত হোক আর কি, একটু ভালো মন্দ রান্না হোক। তাই আজকে আমি ডাল মাখানি রান্না করেছিলাম, আর পনির দিয়ে একটা তরকারি হয়েছিল। আর হোটেলেই বলে দিয়েছিলাম ওদের হোমস্টে যে আমাদের 50টা রুটি বানিয়ে দেন, 10 টাকা পিস, 500 টাকা। ভাত আর করতে হয়নি। সবার আহারে খুব একটা জুত ছিল না, কেন সবাই বাইরের থেকে একটু একটু খেয়ে এসেছে, আমি বুঝতে পারছি। এবং অবশেষে আজ আমরা চলে যাব নৈনিতাল। নৈনিতালে 5-6 ঘন্টা সফর আছে। নৈনিতালে আমরা স্টে করিনি, ড্রাইভার খবর টবর নিয়ে দেখলো ওখানে হোটেলের ভাড়া অনেক বেশি আছে, আমাদেরকে বললো দরকার নেই, চলুন আমরা ভীমতালে স্টে করি। ভীমতাল আমি বছর 30 আগে এসেছিলাম, কিচ্ছু ছিল না। আর এখন দেখুন এখানকার অবস্থা, বিশাল বিশাল সব বিল্ডিং, সব হোমস্টে। এখানে ওই দূরে আমি হনুমান মন্দির দেখতে পাচ্ছি, সূর্য উঠবে কিন্তু একটু পাহাড়ে ঢাকা রয়েছে চারিদিকটা এখন। আর আমাদের হোমস্টেটা এত সুন্দর, এই টপ ফ্লোরটা মালিক যে আছে টপ ফ্লোরে সবার বসার একটা ব্যবস্থা করেছে। গতকাল সবাই বসে এখানে খুব আনন্দ ফুর্তি করলো, সন্ধ্যাবেলায় গান টান করলো একটু সময় মিলে। এই দেখুন দূরে ভীমতালের দৃশ্য। এখন ভোর 5টা বাজে, আমাদের ঘুম তো 5টায় ভেঙে যায়। অ্যাকচুয়ালি অ্যালার্ম দিয়েছে 4টায় উঠে পড়ি, কেন রান্না করতে হয়। আর সবাই দেখি আমি 5টার মধ্যে উঠে যাই, সবার একটু অভ্যাস আছে 5টায় উঠা, রান্না করতে হয়। বিরাট একটা হনুমানের মূর্তি দেখতে পাচ্ছি, সংকটমোচন হনুমানজি। ভোর 5টা, সুন্দর পরিবেশ। আস্তে আস্তে ঠান্ডার পরিমাণ কমে আসছে, এখন তো এরপর আর ঠান্ডা নেই। এই হোমস্টেতে আমরা 8,000 টাকা ভাড়া করেছি। তো সুতরাং দেখুন, গ্রুপে ট্রিপ করলে কিন্তু একটা বিরাট সুবিধা রয়েছে। 8,000 টাকায় 5খানা রুম দিয়েছে, আর এক্সট্রা বেড দিয়ে দিয়েছে। তো 500 টাকা মাথা পিছু হবে। আমরা দেখলাম এই রুমটা যদি আমরা দুজনে আসতাম, কমসে কম 2,000 টাকা ভাড়া আছে রুমটা। এইখানে রুমের ভাড়া এখানে খুব বেশি আছে, ওই জন্য আমরা নৈনিতাল ছেড়ে ভীমতালে থাকলাম। ফাইন,
তো চলুন সাথে থাকুন, রান্নাবান্না শুরু হয়ে গেছে আমাদের। দেখুন রান্নাঘরে নিয়ে যাই আপনাদেরকে, চলুন রান্নাঘরে যাই। রান্না কি হচ্ছে, হরে কৃষ্ণ। আজকে কি রান্না হবে? আজকে আমাদের সোয়াবিনের তরকারি হবে। পেঁয়াজ টেঁয়াজ চলছে না, কিন্তু আজকে একটু পেঁয়াজ এনেছি, একটু পেঁয়াজ দিয়ে তরকারি হবে। একটু মুগ ডাল হবে। এই দেখো না, এই যে মলি দিদি ভাই উঠে পড়েছে, তিলক কাটা হয়ে। আর এই দেখো রান্নাঘর আমাদের, এই যে সব ঘুমিয়েছে এখানে। স্বপনবাবু চোখের মধ্যে নমস্কার নমস্কার। আর এই দুটো চুলা শুরু, রান্না শুরু, দুটো চুলাতে রান্না হচ্ছে। এই দেখো রান্নার অ্যারেঞ্জমেন্ট, পুরা ঘরটা এত সুন্দর। গতকাল ঝিঙার তরকারি হয়েছে, এই যে সোয়াবিন কেনা হয়েছে, এই আলু টালু সব মিতালি দিদিভাই একদম রাত্রে সব কেটে কুটে রেখেছে। আর মলি দিদিভাই দেখো তিলক কেটে এসে হাজির। এটা পুরো রান্নাঘর একটা ফার্স্ট ক্লাস। আমাদের কাছে দুটো ইন্ডাকশন রয়েছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর একটা ইলেকট্রিক কেটলি আছে, ফার্স্ট ক্লাস। চলো। হ্যাঁ, হঠাৎই কালিয়াগঞ্জে প্রদীপবাবুর শরীর খুব খারাপ হয়ে যায়। রাতে একটু আহারটা হয়েছে, বাইরের আহার করাতে মনে হচ্ছে একটু গ্যাস ফর্ম করেছে, মাথা ঘুরে পড়ে যান আর একদম সেন্সলেস হয়ে যান। খানিকটা জ্ঞান হারিয়ে ফেলেছেন আর মেমোরিও লস হয়ে গেছে। সবাই খুব ব্যস্ত হয়ে পড়েছে, সবাই যার যতটুকুন সেবা দেওয়ার দিচ্ছে। আমি ডাক্তারকে ডাকালাম, কিন্তু ঘণ্টাখানিক মতো উনি আবার সুস্থ হয়ে যান। আজ আমাদের পরিকল্পনা সকালে এখান থেকে আহার করেই বেরোবো, একদম বাসন টাসন সব গুছিয়ে টুছিয়ে নিয়ে বেরোবো। আর দেখুন এরা সকালে সব বসে গেছে ব্রেকফাস্ট করতে, গাদা ফল টল নিয়ে বসেছে। সবার অভ্যাস আর কি, কিছু করার নেই। যাই হোক, ফল টল খেয়ে আমরা এই যে আমাদের হোমস্টেটা, একটা বাড়ি, একজনের বাড়ি, এটা হোমস্টে। উনি বাড়িটাকে হোমস্টে করেছেন ভদ্রলোক। ঠিক আছে, চলুন আমরা ওখান থেকে বেরোলাম, একটু আশেপাশে ঘুরে আসি। গাড়ি এখনও আমাদের আসেনি। এই যে আমি গোপাল সবাই একটা গ্রুপ বেরোলাম। পাশে একটা হনুমান মন্দির ছাদ থেকে যেটা দেখা যাচ্ছিল, ওটা একটু দেখার ইচ্ছা হলো, ওই মন্দিরটা দেখব। তারপরে ওখান থেকে যাব নখুচিয়া তালটা দেখে ফিরে এসে আমরা ভোজন টোজন করব। এই মন্দির টন্দিরগুলো পাহাড়ের কোলে তো খুব সুন্দর দৃশ্য। এখানে মন্দিরে উঠলেই আপনার আশেপাশে সিনসিনারি খুব সুন্দর লাগবে, ভালো লাগবে দেখতে। আর মূলত আমরা যেখানেই যাই একটু মন্দির টন্দির দেখার ইচ্ছা আমাদের মধ্যে থাকে। ন্যাচারাল বিউটিতে আছেই, প্রাকৃতিক সৌন্দর্য তো আছে। আর এই দেখুন বিরাট হনুমানজির মন্দির, এর নিচে আমরা গিয়েছিলাম। এই হনুমানজির মন্দিরের নিচে আর একটা মন্দির রয়েছে, ওখানে আমরা গিয়েছিলাম। একটু অসুস্থ হয়ে গেছেন হঠাৎই, মাথা টাথা ঘুরে একাকার কাণ্ডে ডাক্তার টাকা হলো। অসুস্থতার কারণ হচ্ছে আহার বোধহয় ঠিক হচ্ছে না। আহার গন্ডগোল করলেই শরীর খারাপ হবে, গ্যাস ফর্ম করবে রাতে দেরি করে খেলে। সুতরাং এদিকে তো একটু সাবধান থাকতেই হবে। এটা বোধহয় হচ্ছে না। প্রদীপবাবুর একটু আহারের প্রতি লোভ আছে, যেটা স্বাভাবিক, এটা উনার দোষ না, এটা সহজাত প্রবৃত্তি, সব মানুষেরই থাকে। কিন্তু মানুষের কাজ হচ্ছে এটাকে কন্ট্রোল করা, আমাদের কাজ হচ্ছে এটাকে কন্ট্রোল করা, এটাকে নিয়ন্ত্রণ করা। হ্যাঁ, ঈশ্বর তো দিয়ে রেখেছেন, কিন্তু কি আছে, আমাদের কাজ হচ্ছে এটাকে কন্ট্রোল করা, আহারকে নিয়ন্ত্রণ করা। তো প্রদীপবাবু বোধহয় কোথায় একটু গন্ডগোল হয়েছে, হঠাৎ সকালবেলা গ্যাস উঠে একদম পড়ে টোরে একাকার, কাঁধে চোট পেয়েছে। ডাক্তার ডাকা হলো, 850 টাকা ওষুধ এবং ডাক্তারের ফিস, ফার্স্ট ক্লাস। এখন ঠিক আছে, এখন সব কিছু স্বাভাবিক আছে। সকালে রান্না বান্না হয়ে গেছে, ড্রাইভারের সাথে কথা হয়েছে, ড্রাইভার বাড়ি চলে গেছিলো। তো ড্রাইভার আসছে, ড্রাইভার আসলেই আমরা এখান থেকে বেরিয়ে যাবো নৈনিতালে গাড়ি থাকবে সারাদিন, ওখানে সব দেখে ঠেকে আমরা ওখান থেকে বেরিয়ে যাবো। আমরা নৈনিতালে স্টে করলাম না, কারণ ওখানে হোটেলের চার্জ খুব বেশি আছে। এই তো হনুমান, এই তো ইনি হচ্ছেন। আজ সবারই একটু গা ছাড়া ভাব, কারণ কি এমনিতে সকালে প্রদীপবাবু একটু অসুস্থ হওয়াতে সবাই ওখানে একটু ব্যস্ত ছিল। আর আজ আমাদের শেষ জার্নির দিন, আর এখান থেকে আহার করে বেরোবো, তাই সবাই একটু প্রস্তুতি নিয়ে বেরিয়েছে ঘুরতে। আর এই দেখুন এখানে সব ক্যাকটাস গাছ, দাম কিন্তু ঠিক ছিল, কিন্তু নিয়ে যাওয়া তো অসুবিধা। তবে আপনি যদি কখনো ভীমতালে যান, নখুচিয়া তালের কাছাকাছি থাকলে এখান থেকে কিন্তু আপনি ক্যাকটাস কিনতে পারেন, দামগুলো ঠিক ছিল। আর এই হচ্ছে নখুচিয়া তাল, এটা কিন্তু খুব সুন্দর, খুব ভালো লাগছিল দেখতে। সকালে মনোরম বাতাস, এখন বেলা 9টা বাজে। আমরা টাইম নিয়েছি, ঘন্টাখানিক টাইম নিয়ে বেরিয়েছি। 10টার মধ্যে ঘরে ফিরে গিয়ে আহার করব।
তো চলুন, সবাইকে বললাম চলো চলো তাড়াতাড়ি চলো। এরাও দেখো একটু ঘুরতে ফিরতে এসে পৌঁছেছে। বললাম চলো আমাদের সাথে তালটা দর্শন করে আসি। সবাই ওখান থেকে গেল। ভাবিও একটু দেরি করেছে। সবাই একটু গা ছাড়া ভাবে, একটু সেজেগুজে বেরিয়েছে সব আজকে। এই কদিন ব্যস্ততা আর লাগাতার গাড়িতে চড়া, গাড়িতে করে ভ্রমণ, আর ঘন্টার পর ঘন্টা গাড়িতে বসে থাকায় সত্যি একটু বোরিং আছে। তো হনুমান মন্দিরের নিচে দিয়ে আমরা গেলাম। ওখানে দেখছি একজন গুরুদেব, উনি কতগুলো ইয়ং ছেলে মেয়েদের প্রবচন দিচ্ছেন। খুব ভালো লাগলো শুনে। এই যে গুরুদেব মশাই, হ্যাঁ, উনি সব এই সামনে ইয়ং ছেলেদের, আমরা কিছুক্ষণ শুনলাম, ভালো লাগছিল শুনতে। শ্রী ভক্তিধাম ট্রাস্ট ভোজন নৈলাধারা, হ্যাঁ নৈলাধারা হনুমান মন্দির। এই অ্যাড্রেসটা নিয়ে রাখুন। এখানে বিনা পয়সা থাকা খাওয়ার ব্যবস্থা আছে। হ্যাঁ, ভীমতালে নখুচিয়া তালের দিকে আসতে হবে। ভীমতাল দর্শন শেষ, ভোজন করে নিলাম। বেলা 11টা বাজে। আমরা যাচ্ছি নৈনিতাল। নৈনিতালে সব মালপত্র সহ আমাদের গাড়িটা থাকবে। আমরা সারাদিন নৈনিতাল ঘুরবো। বিকালে 4টার সময় নৈনিতাল থেকে লালকুয়া। আমাদের সব বোর্ডিংগুলো চেঞ্জ করে ফেলেছি ট্রেনে। আমাদের অ্যাকচুয়ালি কাঠগোদাম থেকে বোর্ডিং ছিল, আমরা বোর্ডিং চেঞ্জ করে সব লালকুয়া। এখন আগামীকাল সকালে হাতে 1 ঘন্টা সময় বেশি পেয়ে যাচ্ছি। আর এখানে আপনাদের বলে দিই, কাঠগোদাম, লালকুয়া, হলদুয়ানি সব স্টেশনে সেম ফ্যাসিলিটিস আছে। যেখান থেকে নামেন যাত্রা শুরু, হ্যাঁ, একরকমই মোটামুটি আছে। তবে কাঠগোদাম নৈনিতাল এন্ড থেকে শুরু করতে গেলে কাঠগোদামে আপনাকে নামতে হবে। আর যদি আপনি আদি কৈলাস দিয়ে শুরু করেন তাহলে লালকুয়া ঠিক আছে। আমরা হলদিয়ানি আসলাম ঠিকই, কিন্তু লালকুয়া থেকেও করা যেত প্রোগ্রামটা। ওকে, চলুন। আজকে রাত্রে নাইট স্টে লালকুয়া, লালকুয়া নাইট স্টে। এবং আজকে ভাবি রাত্রে আমাদের সব অ্যারেঞ্জমেন্ট হবে। আগামীকাল ট্রেনের আহার টাহার কী করবো, সব রুটি বানাবো। আমরা একবারে প্রথম দিনই গাড়ি সেট করে নিয়েছিলাম, কে কোথায় বসবে। কিছুটা আগে পিছে করে নিচ্ছিল মেয়েরা নিজেদের মধ্যে। আমি আর রবিবাবু এই গাড়িতে 9 জন ছিলাম, বাকি 7 জন মেয়েরা ছিল। আগে পিছে করে নিচ্ছিলাম। আর এই দেখুন, ভীমতালের সামনে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। ভীমতালের আছে কাছে আমরা স্টে করেছিলাম, ভালো লেগেছিল। আর এই ভীমতালটাকে আর নামলাম না আমরা, আমাদের হাতে সময় কম ছিল। এমনি প্রদীপবাবু একটু অসুস্থ হওয়াতে সবাই ওইদিকে একটু ব্যস্ত হয়ে পড়াতে কিছুটা সময় কম হয়ে যায় আমাদের। তো ভীমতাল এমনি একটু নেমে দেখার মতো ছিল। চলুন, ঠিকই আছে। এখান থেকে চলে আসলাম আমরা রাস্তায় পরে। ভীমতাল থেকে যখন আপনি নৈনিতালের দিকে যাবেন তখন রাস্তায় সেলফি পয়েন্ট, এখানে সব নেমে ফটো তুলছে। সেলফিতে ফটো তুলতে এখানে ওই ওদের যে পয়েন্টটা ব্যবহার করবেন তার জন্য বেশ কিছু মানুষ এখানে রোজগারের ব্যবস্থা করেছে। এই যে এটা দেখুন, এখানে দাঁড়িয়ে আপনি ফটো তুলবেন, ওই জন্য 20 টাকা করে এক একটা ফটোগ্রাফিতে নিচ্ছে। এটাও একটা রোজগারের রাস্তা। আর এখানে একটা ভিউ পয়েন্ট আছে, খুব সুন্দর লাগছিল দেখতে, যদিও টিপ করে বৃষ্টি হচ্ছিল। আর এখানে ফলের দোকান টোকান, শরবত টরবত ভালোই বিক্রি হচ্ছিলো। আমরা এগুলো নিলাম, নিয়ে এবার আস্তে আস্তে গাড়িটা আমাদের এগিয়ে চললো। এই হচ্ছে নৈনিতাল ম্যালের দিকে যাচ্ছে আমাদের গাড়িটা। নৈনিতাল মেন পয়েন্ট একদম, যেখানে গাড়ির সাথে আমাদের কথা হচ্ছে, এখানে আমাদেরকে নামিয়ে দিবে। তারপরে আমরা সারাদিন ঘুরে এই বিকাল 4টা 4:30 মধ্যে এখানে আসবো। গাড়িটা তখন পার্কিংয়ে থাকবে। ও আবার আমাদেরকে রিসিভ করে নিয়ে গিয়ে আজকেই আমাদের রাত্রি 7টা 7:30 8টার মধ্যে লালকুয়া পৌঁছে যাব। এখান থেকে 3 ঘন্টা লাগবে নৈনিতাল থেকে লালকুয়া যেতে। 25 তারিখ আমরা নৈনিতালে, আমাদের ভ্রমণের অন্তিম দিনে। এখন বেলা 1টা বাজে। তালের পাশ দিয়ে যাচ্ছে। এখন নৈনিতালে পাশ দিয়ে আমরা যাচ্ছি। ফার্স্ট ক্লাস দৃশ্য। বিকাল 4টা পর্যন্ত আমাদের ঘোরার অনুমতি দিয়েছে ড্রাইভার সাহেব। ভগবানের কি লীলা দেখুন। আজকে ওয়েদার এত সুন্দর ওয়েদার, ফার্স্ট ক্লাস। আর হালকা হালকা ফোটা বৃষ্টি হচ্ছে, কিন্তু জোরে বৃষ্টি নাই। ছাতা না হলেও চলবে। আমরা যাচ্ছি নয়নী দেবীর মন্দির দর্শনে, আর একটু মার্কেট থেকে যদি কিছু কেনাকাটা করা যায়। আমরা নৈনিতাল ভ্রমণে হালকা বৃষ্টিতে। $50 টাকা।
এই আমরা নয়নী দেবীর মন্দিরে ঢুকছি, প্রবেশ করছি। 20 বছর আগে সম্ভবত একবার এসেছিলাম, আর সেই দৃশ্য আজকের দৃশ্য আকাশ পাতাল পার্থক্য। কী জনসমাগম এই পাহাড়ের মধ্যে, একদম আসতে কত সময় লাগে মানুষের এখানে আসতে, তথাপি এখানে দেখুন কত মানুষের ভিড়। আর মন্দিরটা বেশ এখন ভব্য পরিবেশ মন্দিরে একদম। ওখান থেকে আমরা গেলাম ভুটিয়া মার্কেটে। ভুটিয়া মার্কেট আমাদের ড্রাইভার বলে দিয়েছিল ভুটিয়া মার্কেটে একটু দেখবেন। কেনাকাটা কেউ কেউ করেছে, কিন্তু জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে বেশি আছে। এখানে কেনাকাটা করা খুব বুদ্ধিমানের কাজ না, তো যার যার পছন্দ, বাড়ির জন্য কেউ কিছু নিতে চায়। আর আমরা ওখান থেকে শুনে রেখেছিলাম, আমাকে গোপাল বলল, দাদা এখানে লোটেওয়ালা জিলেপি পাওয়া যায়, সেই জিলেপি কিন্তু খেতেই হবে। সেই অ্যাড্রেস আমরা খুঁজে বের করলাম। এইবার এই দেখে ভুটিয়া মার্কেট দেখে এবারে লোটেওয়ালার খোঁজে আমরা বেরোলাম। চলো দেখি কোথায় লোটেওয়ালা। এই যে পাওয়া গেছে, এই যে লোটেওয়ালা। এই ব্যক্তি খুব পপুলার হয়ে গেছে, এই আমাদের ব্লগাররা একে এত পপুলার করে দিয়েছে। বিভিন্ন ব্লগে আপনি দেখতে পারবেন। এখানে ঘি, এই আপনার দই দিয়ে জিলাপি দিচ্ছে, লোটাই করে বানায়, মানে লোটাতে করে বানায় বলে এই লোটেওয়ালা জিলাপি নাম হয়েছে। 320 টাকা করে দাম জিলাপির। এমনি সাধারণ জিলাপির মতন টেস্ট, কিন্তু মানুষের যখন ভাগ্য ফেরে না, এইরকমই চলে। দোকানটা প্রচুর বিক্রি, দেখেই বোঝা যাচ্ছে। খুব শান্ত স্বভাবের দোকানের মালিক। আমাদেরকে দই আর জিলাপি দিল 20 টাকা প্লেট, 2টো করে জিলাপি আর 1 প্লেট দই। দারুণ লাগছিল খেতে। তারপরে আমরা 2 কেজি জিলাপি নিলাম, 1.5 কেজি জিলাপি নিলাম, লোটেওয়ালি জিলাপি। সবাই মিলে খাবো 16 জনের জন্য। কেউ আর আসতে পারলো না, এই অ্যাড্রেসটাকে খুঁজেই পেলো না, সবাই গাড়ির কাছে চলে গেছে। আমরা এখান থেকে জিলাপি টিলাপি নিয়ে আস্তে আস্তে, তখন বিকাল প্রায় 4টা বাজে, অনেকটা রাস্তা আমাদেরকে হাঁটতে হয়েছিল। নগেনদা একটু বিরক্ত হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। এখানে আপনি ইচ্ছা করলেই ব্যবস্থা পাবেন না। আবার আমরা এই পাঁপড় ভাজা খেতে খেতে আস্তে আস্তে মজা করতে করতে চললাম গাড়ির দিকে। বুঝলাম জায়গাটা কিন্তু এখন ধনী ট্যুরিস্টদের দখলে, অর্থাৎ আমাদের মতন মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষদের জন্য কিন্তু নৈনিতাল আর না। এখানে আপনি নাইট স্টে করতে গেলে মিনিমাম 2,500 থেকে 3,000 টাকা হোটেল ভাড়া লাগবে। খুব কস্টলি জায়গা, সমস্ত ধনী মানুষদের সমাগম। তালের চারিদিকে আমি যা দেখছি, সব ধনী পরিবাররা যারা এখানে ছুটি কাটাতে এসছে। একটা মনোরম জায়গা, খুব সুন্দর জায়গা, এবং জিনিসপত্রের দাম এখানে খুব অনেক হাই দেখলাম, বাজারে ঘুরেও দেখলাম। সুতরাং নৈনিতালে আসলে খুব সাবধান। অবশ্যই আগাম হোটেল বা যে কোনো ব্যবস্থাপনা, অন্য কোনো ব্যবস্থাপনা খোঁজখবর নিয়ে আসবেন। দুমদাম নৈনিতালে প্রোগ্রাম করবেন না, অথবা আমাদের মতন 1 ডে প্রোগ্রাম করতে পারেন। এখানে দেখার বিশেষ কিছু নেই। নৈনিতালের আশেপাশেই জু ছিল, আমরা জু দেখলাম না। নয়নী দেবীর মন্দির এবং এই যে মানুষের সমাগম, ভিড়, এগুলোই দেখার মতো। আর একটু খাওয়া দাওয়া আছে এখানে, পাঁপড় খেলাম, রুটি কি জিলাপি খেলাম, ভালো লাগে। একটা দিন নাইট স্টে করতে পারেন, তবে অবস্থা বুঝে। হোটেল টোটেলে ভাড়াও কিন্তু অনেক বেশি, খোঁজ নিয়ে দেখেছি আমরা। তো এই জন্য নাইট স্টে করেছিলাম ভীমটা। ফ্যাক্ট, যেখানে আপনি বেড়াতে যাচ্ছেন সেই জায়গাকে চিনতে জানতে, সেখানকার পরিবেশ পরিস্থিতি, দোকান কোথায় সহজে কম পয়সা হোটেল পাওয়া যাবে, এগুলো বুঝতে টুঝতে একটা দিন তো সময় দিতে হবে। কিন্তু একদিন আর কি সময় দিব, আমাদের তো একদিনেরই সময়। তো বোঝাপড়া করতে করতে যেটুকুন বুঝলাম সেটুকুন আপনাদের জানালাম। যদি নৈনিতালে আসেন, বিওয়্যার, সাবধান, খুব বুঝে শুনে নৈনিতালে প্রোগ্রাম করবেন। অবশ্যই আপনার পকেটের খবর নিয়ে টাকা খরচ হবে সেটা আগাম একটু বাজেট করে তারপরে
চলো এই যে একটা ধর্মশালা দেখতে এসেছি আমরা, দেখি ধর্মশালাটা কি অবস্থা। আমরা একটা ধর্মশালা দেখতে এসেছিলাম, এটা আমরা অনলাইনে খবর পেয়েছিলাম। সে ধর্মশালার যা কায়দা কানুন শুনলাম, পার হেড পার ডে 200 টাকা রুম ভাড়া, মানে বেড ভাড়া আছে, একটু সস্তায় তাহলে নৈনিতালের তুলনায়। কিন্তু ভোরবেলা এসে লাইন দিয়ে দাঁড়াতে হবে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। অর্থাৎ এই যে এরা আছে, এরা কোনো নাম্বার মোবাইল নাম্বার কিচ্ছু বলবে না, বললো আগে আসবেন, লাইনে দাঁড়াবেন, যে কটার বেড খালি থাকবে যাদের যাদের হবে দিব, বাকিরা ফিরে যেতে হবে। এই হচ্ছে এদের পদ্ধতি। তবে শুনলাম ধর্মশালা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে থাকা যেতে পারে। তো যাই হোক, সারাদিন ঘুরে টুরে আমাদের সব পরিশ্রান্ত ক্লান্ত, আমাদের 16 জন, এরা সব বসে অপেক্ষা করছে, গাড়ির অপেক্ষা। ড্রাইভারকে খবর দিলাম, গাড়ি আসলো, আমরা চললাম এবার সোজা লালকুয়াতে। আমাদের সফরের একদম অন্তিম পাড়াও লালকুয়া পৌঁছে গেলেই আমরা গাড়িটাকে ছেড়ে দেব। ওর সাথে সমস্ত টাকা পয়সা 1,04,000 টাকা যা হিসাব ছিল বেশিরভাগটাই দেওয়া হয়ে গেছে। 90,000 টাকা পেমেন্ট করে দিয়েছি, 94,000 টাকা পেমেন্ট করে দিয়েছি। লালকুয়াতে গিয়ে ওকে 10,000 দিব, আর কিছু টাকাও বকশিস দিব, আমরা ঠিক করেছি ওকে সবাই মিলে। তো চলো, আমাদের সফর খুব সুন্দর হলো, সবাই খুব খুশি, ব্যবস্থাপনা খুব ভালো ছিল, রান্না করে আহার করা, এটা একটা দারুণ ব্যবস্থা ছিল আমাদের সফর। ভালো না, কিন্তু আমাদের জন্য ঠিক আছে। হ্যাঁ, এক রাতের জন্য। কালকে সকালবেলায় আমাদের লালকুয়ার থেকে 6:30 ট্রেন, ব্যাস ফাইন। আজকে রাত্রে দেখো এখানে দেখি ভাবি কি করে। ভাবি এ देखिए क्या लिट्टी बनना है, क्या बनेगा, परोठा ना लिट्टी? लिट्टी। अच्छा, सब जुगाड़ आपके पास ठीक है? हाँ हाँ हाँ, नहीं मिताली दीदी साथ में है, दोनों मिल के इतना सुंदर बनेगा। कल ही रात खाने गाड़ी में खाने के लिए बनाना है एकदम। आज तो रात भर का प्रोग्राम लगता है हमको। हाँ, चलिए, पानी उनी सब व्यवस्था है। यहाँ टाउन में आ गए हम लोग लालकुआ में। आज का तारीख 5 तारीख है। हाँ, 5/6/2025। ও ঘরে ভাবি রান্না করছে আগামীকালের, আর আমরা এখানে আমি, স্বপনবাবু, তারপরে উৎপলা দিদি ভাই সবাই মিলে আমরা বসেছি আজকে রাতে রান্না, আর আগামীকালের কিছুটা রান্না করব। আজকে রাতে ফ্রাইড রাইস হবে। আমি পরে খবর পেয়েছি ফ্রাইড রাইসটা খুব সুন্দর হয়েছিল। পনির নিয়ে এসেছিলাম, স্বপনবাবুই সব বাজার করেছিলেন, তিনি বললেন কাউকে বলবেন না কিন্তু। ফ্রেন্ডস, 6/6/2025 আমাদের যাত্রা শেষ, বাড়ি ফেরা। লালকুয়া থেকে ট্রেন, প্রথম ট্রেনে যাব মুরাদাবাদ, তারপরে সেখান থেকে আমাদের ট্রেন ডালখোলা, যারা হাওড়া যাবে হাওড়া ট্রেন ফাইন। কল্যাণী, রবি সিংজি যাবেন কল্যাণী, ওই একই ট্রেনে হাওড়া 3টে একটা ট্রেনে যাচ্ছে। আর আমরা যারা উত্তরবঙ্গ থেকে এসেছি তারা একটা ট্রেনে যাচ্ছি, অবধ আসাম এক্সপ্রেস, আর ওরা যাচ্ছে হিমগিরি এক্সপ্রেস। দারুণ ট্রিপ, খুব মানে এটা খুব আনন্দ লাগছে যে এবার ট্রিপটা একদম 100% সাকসেসফুল। খুব কম খরচের মধ্যে, মাত্র 15,000 টাকা খরচে ট্রিপ কমপ্লিট করলাম, ভাড়া বাদ দিয়ে, গাড়ি ভাড়া বাদ দিয়ে মাত্র 15,000 টাকায় 12 দিনের ট্রিপ আমাদের কমপ্লিট। আমরা মুরাদাবাদ লালকুয়া স্টেশনে, একা মাথায় রাখবে, এরকম লোক দরকার, এরকম লোক একদম জমিয়ে দিয়েছে, একদম জমে ক্ষীর হয়ে গেছে। ড্রোন ক্যামেরা কখন কোথায় কি তুলবে ঠিক ঠিকানা নাই। কে নিয়ে আসতেছে? ও ওখানে গিয়ে পাওনা মিটাবো এই যে প্রসাদ পেলাম, বার্থডে প্রসাদ। ও বার্থডে প্রসাদ, এটা খাওয়া যাবে না এখন, পরে খাও, রেখে দাও। মুরাদাবাদে গিয়ে খেও, এই মুরাদাবাদে গিয়ে খেও, রাখো প্যাকেটটা খোলা। এই মুরাদাবাদে আমরা আছি তো। চলো, ট্রেন আমাদের আসছে এখানেই স্টেশনের প্ল্যাটফর্মে, লালকুয়া স্টেশনের প্ল্যাটফর্মে আমাদের ফেরার পথ শুরু হয়ে গেল, আমরা ফিরতে শুরু করলাম এবারে। এই কটা দিন আমরা এত জমিয়ে মজা করলাম, এখন কষ্ট হচ্ছে ভেতরে।
আর দাদা যেভাবে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, বাহ। সবাই সুস্থ আছি, ভালো আছি, আমরা সবাই ওকে। হ্যাঁ কালকে রাত্রে খাওয়া 100 নম্বর 100। এইটা না ফ্রাইড রাইসটা? আরে রে রে হ্যাঁ দামাদাম বাড়িতে ওরকম অত সুন্দর হয় না। চলো চলো নাইস, খুব সুন্দর। 6 তারিখ আবার আমরা মুরাদাবাদ স্টেশনে এখানে সবাই একসাথে মিলিত হয়েছিলাম আমরা। আর আজকে আবার এখান থেকেই সবাই আলাদা হয়ে যাবে, দুটো ট্রেন। আমরা 9 জন উত্তরবঙ্গে চলে যাব, 7 জন দক্ষিণবঙ্গের মানুষরা। ওদের হিমগিরি এক্সপ্রেস ওরা আলাদা হয়ে যাবে, আমরা দিকে অবদর্শনে বাড়ি ফিরে যাবো। চলুন গাড়িতে বসে কথা হবে। ও লিফটে যাবে, চলো। এই যে মিতালি দিদি ভাই, এরা হলদিয়া থেকে আসছে, এরা চলে যাচ্ছে, এরা হিমগিরিতে এরা চলে যাবে। চলো, এই যে অলয় বাবু, খুব সুন্দর। হ্যাঁ, দীর্ঘ 12 দিনের অনুভব, তাই না? দারুণ অনুভব। কেমন লাগলো একটু পড়ে যায়? দারুণ দারুণ। আচ্ছা না, ও লিখেছে দিয়ে দিবে। মুরাদাবাদ থেকে দুটো টিম আলাদা হয়ে গেল। এই দক্ষিণবঙ্গের যারা ছিল তারা মুরাদাবাদ থেকে হিমগিরি ধরে বেরিয়ে গেল তারা। আমরা থেকে গেলাম, আমাদের ট্রেনটা একটু পরে ছিল, আমরা যারা উত্তরবঙ্গে যাব। এই যে সবাই নেমে পড়লাম আমরা বারসইয়ে পরের দিন। আমাদের অবধ আসাম ট্রেন ধরে আমরা পরের দিন বারসইয়ে নামলাম। এখানে কালিয়াগঞ্জের ট্রেন এবং রায়গঞ্জের গোপাল ভাই নেমে গেল। মলি আমার জন্য অপেক্ষা করছিল, ওর সাথে একটু দেখা করলাম। খুব ভালো লাগলো এই কয়টা দিন। জীবন বোধহয় এরকমই চলে, জানেন। 12 দিন একটা সুন্দর গল্পের মধ্যে দিয়ে জীবনটা কাটলো। কিন্তু কত মান, অভিমান, রাগ, ঝগড়া, প্রেম, ভালোবাসা, অসুখ বিসুখ, মনের ভাব প্রকাশ, এক একটা মানুষের এক একটা ধরন যা দেখলাম না, অবাক লাগলো। এটাই জীবনের অনুভব, জানেন। এইভাবেই হয়তো একদিন মানুষ আমরা একত্রিত হই। এই যে আমরা ডালখোলা নেমে পড়লাম, আর ওদেরকে বারসই ওদেরকে ছেড়ে দিলাম, আর এই আমাদের ডালখোলা চলে এসেছি। আমি আর নগেনদা শেষ যাত্রী, এই ভ্রমণের শেষ যাত্রী। আমরা দুজন এখান থেকেই শুরু করেছিলাম, আবার এখানেই আমরা নামছি। এইভাবেই দেখেন জীবনরূপী গাড়িটা একদিন সমাপ্ত হয়ে যাবে, তার গল্প শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে সব কিছু। আবার সবাই একসাথে মিলিত হয়েছি যেরকমভাবে, সবাই আবার আমরা কিন্তু আলাদা আলাদা হয়ে এই জীবনরূপী গাড়িতে চড়ে, অন্তিম গাড়িতে চড়ে কিন্তু এই সংসার ছেড়ে চলে যাব। কি অদ্ভুত পরিস্থিতি তৈরি হবে বলেন। আর একদম জীবনের সাথে যেন মিলে গেল সব কিছু। झुके झुके से नजर बेकरार है कि नहीं, दबा दबा सा सही दिल में प्यार है कि नहीं, झुके झुके